আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। সো তোমরা যারা এইচএসসি লেভেলে পড়াশোনা করছো এবং তোমরা হয়তো অনেকেই ভয় পাচ্ছ, বিশেষ করে অর্থনীতি নিয়ে, যে ভাই অর্থনীতিতে প্রচুর পরিমাণে অঙ্ক থাকে, অর্থনীতি আমি বুঝতে পারি না যে অর্থনীতি কিভাবে পড়লে ভালো হবে। সো বিশেষ করে অর্থনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বা চ্যাপ্টার, যেটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সো এই টপিকটা থেকে প্রতি বছরই পরীক্ষা প্রশ্ন আসে এবং এই প্রশ্নটা আমরা গত ক্লাসে একটা প্রশ্ন আমরা এই উৎপাদন সমানুপাতিক রেখার উপর শিখেছিলাম। সো আজকে আমরা উৎপাদন সমানুপাতিক রেখার উপর আরেকটা টপিক অর্থাৎ আরেকটা বিষয় সৃজনশীল প্রশ্ন শেখার চেষ্টা করব, যেটা কিনা সৃজনশীলের ঘ নাম্বারে আসে। সো তোমরা যারা আছো তোমরা কাইন্ডলি এই ভিডিওটা দেখো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করছি যে উৎপাদন সমানুপাতিক রেখা থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের এই সমস্যাটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সো আমরা শুরু করছি আমাদের ভিডিওটি। খেয়াল করো, তোমাদেরকে উৎপাদন সমানুপাতিক রেখার জন্য এরকম একটা বক্স দিয়ে দেওয়া হয় এবং এই বক্সের মধ্যে তোমাদেরকে বলা হয় যে উৎপাদন সমানুপাতিক রেখার উপরের বিন্দুতে ই বিন্দুতে এবং এফ বিন্দুতে উৎপাদন করলে কি হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে তোমাকে এই প্রশ্নটা বলা হয়েছে, এর মানে হচ্ছে যে এই প্রশ্নটা এইটা যে উৎপাদন সমানুপাতিক রেখার উপরের বিন্দু, ভেতরের বিন্দু, বাহিরের বিন্দুগুলোতে যদি আমি উৎপাদন করি সেক্ষেত্রে উৎপাদনটা কেমন হবে। এর ফার্স্টে তোমাকে কি করতে হবে, অবশ্যই উৎপাদন সমানুপাতিক রেখার একটা চিত্র অঙ্কন করতে হবে, যেটা কিনা আমরা শিখিয়েছিলাম তোমাদের গত ক্লাসে। সে প্রথমে তোমরা এভাবে একটা দাগ দিবে, দাগ দেওয়ার পর দুইটা শূন্য আছে কেটে দিবে। সো দুইটা শূন্য থাকলে কেটে দিলে তোমার কয়টা দাগ দিতে হবে, দুইটা দাগ দিতে হবে। অর্থাৎ তুমি প্রথমে এভাবে একটা কার্ভ চিহ্ন দিবে, দেন তোমার দাগ দিতে হবে দুইটা। সো তুমি এখান থেকে দুইটা দাগ দিয়ে দিবে, ঠিক আছে। সো আমি এভাবে দুইটা দাগ দিয়ে দিলাম। সো দেওয়ার পর আমি এখন বিন্দুগুলো বসাবো। এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু, এখানে ডি বিন্দু, এখানে 0, এখানে 5, এখানে 10, এখানে 15, এখানে 5, এখানে 10, এখানে 15, যেটা কিনা আমরা এই চিত্রটা এখানে তুলে ফেললাম। এবং বলা হয়েছে যে ই বিন্দু এবং এফ বিন্দু, খেয়াল করো তাহলে এটার ভেতরে যে বিন্দুটা আছে সেই ভেতরের বিন্দুটার নাম হচ্ছে ই বিন্দু এবং বাহিরে একটা বিন্দু থাকবে সেই বিন্দুটার নাম হচ্ছে এফ বিন্দু। সো এখন আমাদেরকে অঙ্কটা এভাবে করতে হবে যে এই বিন্দুতে উৎপাদন করলে কি হবে, এই বিন্দুতে উৎপাদন করলে কি হবে, অথবা এ বি সি ডি এখানে যে কটা বিন্দু আছে এগুলোতে উৎপাদন করলে কি হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। এটা হচ্ছে পরীক্ষা একটা প্রশ্ন। তাহলে খেয়াল করো, আমরা একটু যদি তোমাদেরকে বোঝাই। আমরা জানি যে উৎপাদন সমানুপাতিক রেখার একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী যে দুইটা দ্রব্যের সংমিশ্রণ থাকতে হবে। সো এখানে একটা দ্রব্য আছে যেটা নাম হচ্ছে গম, আর এখানে যে একটা দ্রব্য আছে সেটা নাম হচ্ছে ধান। তাহলে এইখানে যেটা আছে সেটা গমের পরিমাণ, এখানে যেটা আছে সেটা ধানের পরিমাণ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে চিত্র আঁকলাম, আমরা বিন্দুগুলো বসিয়ে দিলাম। এখন আমরা এইটাতে উৎপাদন করলে কি হবে, এটাতে উৎপাদন করলে কি হবে, এটা একটু জানার চেষ্টা করব। সো আমাদের প্রথম যে শর্ত বা 1 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যদি আমরা উপরের বিন্দুতে করি, উপরের বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে উৎপাদন করলে উৎপাদনটা সর্বোচ্চ হবে। অর্থাৎ এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এটা হচ্ছে একটা উৎপাদন সমানুপাতিক রেখা, এটাকে বলা হচ্ছে পিপিসি রেখা। পিপিসি মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটাকে আমরা প্রথমে বলেছিলাম তোমাদেরকে যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সংক্ষিপ্ত রূপকে পিপিসি বলা হয়, যার বাংলা হচ্ছে তোমার উৎপাদন সমানুপাতিক রেখা। সো এখানে এই উৎপাদন সমানুপাতিক রেখার যে উপরের বিন্দুটা আছে, অর্থাৎ এই রেখাটার মধ্যে যদি আমি উৎপাদন করতে চাই তাহলে উৎপাদনটা সর্বোচ্চই বেশি হবে। তাহলে এখানে যদি উৎপাদন করি উপরে, তাহলে আমার 1 নাম্বার হচ্ছে যে সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে। কি হচ্ছে? সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে। তাহলে 1 নাম্বার পূর্ণ ব্যবহার হয়, ঠিক আছে। 1 নাম্বার পূর্ণ ব্যবহার হয়। 2 নাম্বার কি হয়, আমি যদি এখানে আবার উৎপাদন করি, এটা হচ্ছে দক্ষ ব্যবহার হয়। দক্ষ ব্যবহার হচ্ছে সম্পদের। 3 নাম্বার হচ্ছে বেকারত্ব হ্রাস পাচ্ছে, বেকারত্ব হ্রাস, ঠিক আছে। আর 4 নাম্বার হচ্ছে যে কর্মসংস্থান বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। এখন এই যে 4টা বিষয় আছে, বা এখানে সম্পূর্ণ ব্যবহারও বলতে পারি, সর্বোচ্চও বলতে পারি। তো এখানে যে 4টা ব্যাপার আছে, এই 4টা কিভাবে হইলো আমি যদি একটু তোমাদেরকে শেয়ার করি। খেয়াল করো, দেখো তোমার জমি ধরো এইখান থেকে এইখানে আছে। সো এখানে তোমার জমি আছে 15, ঠিক আছে, 15। সো 15 একর তোমার জমি আছে। সো এই 15 একর জমিতে যদি তুমি সম্পূর্ণতে উৎপাদন করো অবশ্যই তোমার উৎপাদনটা একটু বেশি হবে। এবং সম্পূর্ণ জমিতে যদি তুমি উৎপাদন করতে চাও তাহলে অবশ্যই তুমি 1 নাম্বার কি করবা, শ্রমিক নিবা। যদি শ্রমিক নাও
তাহলে বেকারত্ব কমে যাবে। কিভাবে বেকারত্ব কমে যাবে খেয়াল করো, যদি তুমি শ্রমিক নাও, এর মাধ্যমে অনেকগুলো লোক যারা আগে কাজ করতো না তারা তোমার জমিতে আসবে কাজ করার জন্য, এর মাধ্যমে হচ্ছে শ্রমিক কমে গেল, শ্রমিক বৃদ্ধি পেয়ে গেল এবং বেকারত্বটা কমে গেল। ঠিক আছে, দেন কর্মসংস্থান কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। এই যে তুমি ধানের জন্য এতগুলো মানুষকে আনতেছো তোমার জমিতে, তারা একটা কর্মসংস্থান পেলো, তারা কাজ করার সুযোগ পেলো। তাহলে এখানে দুইটা বিষয়, এক, শ্রমিক আসার কারণে বেকারত্ব কমে যায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা বিষয় একদম বুঝে গেলাম। দেন আমার সম্পদের যে 15 একর জমিটা আছে, এটা সম্পূর্ণটাই কিন্তু আমি ব্যবহার করতেছি, অর্থাৎ এটা দক্ষ ব্যবহার হচ্ছে এবং সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে। আমি যদি সম্পূর্ণ জমিটা ব্যবহার করি তাহলে আমার উৎপাদন কি হবে, বেশি হবে না ভাইয়া? তাই উৎপাদনটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে আমি যদি উপরের বিন্দুতে করি, অর্থাৎ এই রেখার মধ্যে যে কোনো একটা বিন্দুতে উৎপাদন করি, তাহলে উৎপাদনটা সর্বোচ্চ হবে, পূর্ণ ব্যবহার হবে, দক্ষ ব্যবহার হবে। ঠিক আছে, বেকারত্ব কমবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ঠিক আছে, সো এইটা আমি বুঝতে পারছি। এরপর আমি যদি ভেতরে করি, দেখো ভেতরে করা মানে কি ভাই, খেয়াল করো, আগে ছিল 15, ভেতরে মানে কি, অবশ্যই 15 হবে না, 15 থেকে কমে যাবে। যদি ভেতরে করি তাহলে 15 থেকে ধরো আইসা পড়লো 5-এ, তাহলে আমি যদি 5 একর জমিতে উৎপাদন করি তাহলে আমার কি হবে ভাই? দেখো, অবশ্যই আগে যত শ্রমিক নিতাম এখন তত শ্রমিক নিব বলো? নিব না। এখন অবশ্যই শ্রমিকের পরিমাণটা কমে যাবে, আর যদি শ্রমিকের পরিমাণটা কমে যায় অবশ্যই বেকারত্বটা কি হবে ভাই? বেকারত্বটা তাহলে এটা হচ্ছে ভেতরে, এটা হচ্ছে কি ভেতরে। সো যদি ভেতরে করি তাহলে পূর্ণ ব্যবহারের জায়গায় অপূর্ণ হবে, অপূর্ণ ব্যবহার হবে, দক্ষর জায়গায় অদক্ষ ব্যবহার হবে, বেকারত্বটা বৃদ্ধি পাবে। বেকারত্বটা কিভাবে বৃদ্ধি পাবে? আর এখানে কর্মসংস্থান হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমি যদি ভেতর উৎপাদন করি তাহলে উপরে যে উৎপাদন করলে যেটা হইতো সেটার উল্টাটা হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে, অদক্ষ ব্যবহার হবে, বেকারত্বটা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানটা হ্রাস পাবে। কারণ আমি আগের মতো লোক নিব না, আর না নেওয়ার কারণেই আগে 5 জন লোক কাজ করলে এখন 2 জন লোক কাজ করতেছে। সো অবশ্যই 3 জন বেকার হয়ে গেল, আবার 3 জনের কর্মসংস্থানটা কমে গেল। সো এটা বুঝতে পারছো? তাহলে আমরা যদি ভেতর উৎপাদন করি এই বিন্দুতে তাহলে এই কয়েকটা বিষয় দেখা দিবে। ঠিক আছে, আর এফ বিন্দু যেটা আছে ভাই, এটাকে বলা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। অর্থাৎ এখানে তুমি চাইলে উৎপাদন করতে পারবে, বাট না করাই ভালো। কারণ তুমি যদি উৎপাদন করতে চাও অবশ্যই উৎপাদন বেশি হইতে পারে, কম হইতে পারে, বাট একটা জিনিস খেয়াল করবে, যখন তুমি নিজের জমি বাদ দিয়ে অন্য মানুষের জমিতে উৎপাদন করতে যাবে তখন অবশ্যই তার থেকে হয় জমিটা তোমার টাকা দিয়ে নিতে হবে অথবা কোনো মাধ্যমে নিতে হবে, তখন কিন্তু তাকে একটা টাকা দিতে হবে। এবং তুমি যদি লস খাও সেক্ষেত্রে কিন্তু সেইটার ভাগিদার হবে না, সেটার টাকাটা নিবেই। সো অবশ্যই তোমার নিজের জমিতে উৎপাদন করাই বেস্ট। তাই এখানে যদি তুমি উৎপাদন করো, এই অঞ্চলটার নাম হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল। অর্থাৎ অর্জনযোগ্য অঞ্চল মানে বোঝানো হচ্ছে যে সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে না এখানে, অর্থাৎ অর্জনযোগ্য অঞ্চল। সো তোমরা যারা আছো এটা ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ এখানে চাইলেই সবকিছু অর্জন করা সম্ভব না, এখানে কিছু সীমাবদ্ধতা আছে। সো 1 নাম্বার হচ্ছে যেমন তোমার জমির সীমাবদ্ধতা। ঠিক আছে, এইরকম কিছু সীমাবদ্ধতা আছে, যেমন তোমার 1 নাম্বার জমির সীমাবদ্ধতা আছে, তোমার হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা আছে, মজুরির সীমাবদ্ধতা আছে। এইরকম সীমাবদ্ধতাগুলো আমরা হচ্ছে এই এফ বিন্দুতে দেখতে পাই। সো আমি যদি এটা তোমাদেরকে আশা করছি যে সম্পূর্ণটা বোঝাতে পারছি। সো তোমরা যারা যারা এখন বুঝতে পারোনি তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। এবং তোমরা যারা অর্থনীতি নিয়ে সমস্যা আছো, কোনোভাবেই অর্থনীতির এই সমস্যাগুলো দূর করতে পারছো না বা অর্থনীতি অনেক ভয় লাগে, তোমরা চাইলে আমাদের যে কোর্স আছে বা আমাদের হচ্ছে যে লাইভ ক্লাসগুলো হয় কোর্সের, সো সেখানে অ্যাড হতে পারো। সো অ্যাড হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবে 018181652273। সো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে তুমি আমাকে কল করতে পারো। তোমার যদি অর্থনীতিতে কোনো সমস্যা থাকে অবশ্যই তুমি কলের মাধ্যমে আমাদেরকে যোগাযোগ হয়ে তুমি কি করতে পারবে, আমার এই পেইড ব্যাচে ভর্তি হতে পারবে। সো আশা করছি যে তোমরা এটা ভালো করে বুঝতে পারছো। এবার আমি যদি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এতক্ষণ ধরে যা বোঝালাম এটা যদি একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেই তাহলে আশা করছি যে তুমি আরো ভালো বুঝবে। সো এখানে তো আর এত কিছু পড়ানো পসিবল না, সেখানে যতটুকু সম্ভব তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। সো
এই হচ্ছে আমাদের চিত্র আমরা অঙ্কন করলাম। দেখো এটা হচ্ছে পিপিসি রেখা, অর্থাৎ পিপিসি রেখা যদি আমরা উৎপাদন করি, বা অর্থাৎ উপরের রেখা যেটা বলে, তো এখানে সম্পদের পূর্ণ ব্যবহার হয়, দক্ষ ব্যবহার হয়, সর্বোচ্চ উৎপাদন হয়, বেকারত্ব হ্রাস পায়, কর্মসংস্থান বৃদ্ধি পায়। ঠিক আছে। আর আমরা যদি এখানে উৎপাদন করি, সম্পদের অপূর্ণ ব্যবহার, অদক্ষ ব্যবহার, উৎপাদন হ্রাস পায়, কম হয়। ঠিক আছে। বেকারত্ব বৃদ্ধি পায় আর কর্মসংস্থান হ্রাস পায়। ঠিক আছে। আর ওইটা হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, এবং এখানে তিনটা সীমাবদ্ধতা আছে: জমির সীমাবদ্ধতা, মজুরির সীমাবদ্ধতা, শ্রমিকের সীমাবদ্ধতা। সো এই হচ্ছে আমাদের উৎপাদন সমন্বয় রেখা থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। সো তোমাদের যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে, তাসনামস ইকোনমিক্স কেয়ার। ইনশাল্লাহ এখানে তোমাদের প্রতিনিয়ত আরো ভিডিও দেওয়া হবে, এবং এই ভিডিওগুলো তোমরা একদম ভালো করে দেখবে, এবং তোমাদের যাদের বিশেষ সমস্যা আছে, সমস্যা সমাধান হচ্ছেই না, এমসিকিউ সৃজনশীলের সমস্যা আছে, তো তোমরা চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো। আমাদের একটা কোর্স চলমান আছে, সো এখানে ভর্তি হতে পারবে। 0181816527 আমাদের পেইড ব্যাচের নাম্বার। সো যুক্ত হয়ে ক্লাস করতে পারবে। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।